ঘোড়া, ছাগল, হাঁস, মুরগি এদেরকে নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো একবারে মানুষ খেকো প্রাণী ক্রোকোডাইল বা অ্যালিগেটর বা বাংলায় কুমির যা নামে পরিচিত তাদেরকে নিয়ে। বাট আমার এখানে একটা আপত্তি আছে। লাস্ট কবে শুনেছেন যে কুমির মানুষ খেয়েছে? আমরা তাদেরকে মানুষ খেকো প্রাণী কেন বলি? এটা তো উল্টা হওয়ার কথা। থাইল্যান্ডে গিয়ে দেখেন সবাই কুমির খাচ্ছে, তো আমরাই তো কুমির খেকো প্রাণী হয়ে গেলাম। যাই হোক, বুঝতেই পারছেন আজকের এপিসোডের নাম কি। ইটস অল অ্যাবাউট ক্রোকোডাইলস। আমি নওয়াফ নাসির এখানে আছি অন যোগফল। জলে কুমির, ডাঙায় বাঘ, এই অসাধারণ বাগধারাটি কি ভেবে রচনা করা হয়েছিল সেই প্রশ্ন আমার মনে আছে। আক্ষরিক অর্থে বাগধারাটি সুন্দরবনের জন্যই যে লেখা হয়েছিল সেটার প্রুফ আমি আপনাকে দিচ্ছি। যেমন সুন্দরবনের বাইরে অন্য কোনো জেলায় বাঘ পাওয়া যায় না, ঠিক তেমনি সুন্দরবনের নদী ছাড়া অন্য কোনো নদীতে কিন্তু কুমিরও দেখা যায় না। আর আমি একটা জিনিস বুঝি না, আমরা সব জায়গায় এই কুমিরকে কেন ভিলেন চরিত্রতে দেখি। ফর এক্সাম্পল, আপনি দেখেন আমরা অনেকগুলো কথা ইউজ করি আমাদের ডেইলি লাইফে, যেগুলো সব কুমিরকে নিয়ে। যেমন কুমিরের প্রেম মানে মিথ্যে ভালোবাসা, কুমিরের অশ্রু বা ক্রোকোডাইল টিয়ার্স যেটা মানে অভিনয় কান্না। আমি এরকম অনেক মেয়েকে চিনি যারা এরকম কান্না কাঁদে। যাই হোক, কুমির আই এম রিয়েলি সরি, খাল কেটে কুমির আনা মানে নিজেই নিজের বিপদ ডেকে আনা। ঢেকির কুমির মানে অপদার্থ ব্যক্তি, মানে কুমিরের মধ্যে ভালো সৎ কেউই নাই যে আমাকে শুধু শুধু আক্রমণ করবে না। পৃথিবীর অন্যতম হিংস্র প্রাণী হচ্ছে এই কুমির। প্রায় 5.5 কোটি বছর আগে ইওসিন যুগে এর অনন্য ক্রোকোডিলিয়ান প্রজাতির থেকে আলাদা হয়ে যায়। কুমির বেঁচে থাকার জন্য কামড় খুব জরুরি। প্রাপ্তবয়স্ক একটি কুমিরের কামড়ের কত প্রেসার জানেন? 10 টন প্রেসার তারা এক্সিকিউট করতে পারে একটা কামড়ে। পৃথিবীর বেশিরভাগ হিংস্র প্রাণী আক্রমণের কলাকৌশল শিখে পৃথিবীতে এসে। একটি সিংহ বা বাঘের বাচ্চাকে অনেকদিন তার মায়ের সঙ্গে থাকতে হয় শিকার কিভাবে করতে হয় সেটা শেখার জন্য। কিন্তু এক্ষেত্রে কুমির কমপ্লিটলি ডিফারেন্ট। পৃথিবীতে আসার আগে সে ডিমের ভেতর থেকেই কামড় দেওয়ার প্রশিক্ষণ নিয়ে আসে। কামড় দেওয়া যেন তার জন্মগত স্বভাব। আচ্ছা, টাকার কুমির এই কথাটা কিন্তু আমরা প্রায় বলে থাকি এবং শুনে থাকি। এটার পিছনে একটা ছোট ব্যাখ্যাও আছে যেটা আপনাদেরকে দিচ্ছি। নদীমাতৃক দেশ বাংলাদেশ। আগেকার দিনে নানি দাদিদের কাছে শুনতাম আগে নদীও বেশি ছিল, কুমিরও অনেক বেশি ছিল। এবং এই কুমির খেকো মানুষ খেকো কুমির যেটা আমি আগে বলেছিলাম। যাই হোক, মানুষ খেকো কুমিরের কথা যখন বলছি তারা তো মানুষ অ্যাকচুয়ালি আগে খেত। এই জন্য যেটা হতো যে কুমির দেখলে মানুষ মারতো এবং তার পেট কেটে কিন্তু অ্যাকচুয়ালি সোনা দানা টাকা পয়সা পাওয়া যেত। কেন? বিকজ তারা মানুষ খেত এবং সেই সব কিছু সহ খেয়ে ফেলতো, বাট সেগুলো ডাইজেস্ট হতো না। এই জন্য যারা অনেকদিন ধরে মিসিং ছিল, পেট কাটার পরে যদি একটা বালা বা একটা নেকলেস পাওয়া যেত সেটা দিয়ে কিন্তু ধারণা করা হতো, ও আচ্ছা এটা তো ওই বকুলের, এটা তো ওই কুসুমের, তার মানে সে হারায় যায়নি, তাকে কুমিরই খেয়ে ফেলেছে। না, কুমির রিলেটেড ইকোনমিক আরও অন্যান্য অনেক স্ট্যাটস আপনাকে ধাপে ধাপে দিব, বাট ছোট্ট করে বলে রাখি, একটা কুমিরকে যখন আমরা মেরে তার চামড়াটা ইউজ করি, এটা বাজারের দাম কিন্তু প্রায় $700 ওঠে। এশিয়া অঞ্চলে দেখা যায় 2 প্রজাতির কুমির, একটি লোনা পানির কুমির, অন্যটি মিঠা পানির কুমির। মিঠা পানির কুমির একসময় আমাদের দেশের নদ নদীতে বেশ অনেক দেখা যেত। উত্তর পূর্ব সুন্দরবনেও এটি বিচরণ ছিল। 70 দশকে এটি দেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া শুরু করে। এটি আকারে লোনা পানির কুমিরের চেয়ে কিছুটা ছোট হয়। ভারত, নেপাল এবং শ্রীলঙ্কায় মিঠা পানির কুমির কিন্তু এখনও দেখা যায়। আমাদের সুন্দরবনে কিন্তু পাওয়া যায় লোনা পানির কুমির, ইংরেজিতে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। পৃথিবীতে যে 3 প্রকারের কুমির আছে তার মধ্যে এই লোনা পানির কুমির সবচেয়ে বড় আকারের হয়। এটি লম্বায় 23 ফুট এবং ওজনে 1000 কেজি পর্যন্ত পৌঁছাতে পারে। এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এটি দেখা যায়। আমাদের দেশে সুন্দরবন ছাড়া আর কোথাও লোনা পানির কুমির কিন্তু নেই।
সাপ এবং অন্যান্য রেপটাইলের মতো কুমিরও কিন্তু কোল্ড ব্লাডেড অ্যানিমালস, উইচ মিনস তারা তাদের বডি টেম্পারেচার মেইনটেইন অ্যান্ড রেগুলেট ঠিকমতো করতে পারে না। এনভায়রনমেন্টে যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটা তাদের বডি টেম্পারেচারকে ইনফ্লুয়েন্স করে, উইচ ইজ ওয়াই দেয়ার লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। সো শীতকালে প্রচুর ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা পানিতে আর থাকে না, পানি থেকে এসে তারা ডাঙায় অবস্থান করে এবং সেখানে রোদ পোহায় যাতে তাদের বডি টেম্পারেচার একটু বাড়ে এবং মেনটেন করতে পারে। এই জন্যই সুন্দরবনের কাদাচরে অনেক কুমির দেখা যায়। নাও সুন্দরবনের উঁচু এলাকায় গুল্ম গাছের ডালপালা দিয়ে বাসা বানিয়ে 20 থেকে 72টি পর্যন্ত ডিম পারে তারা। প্রায় 3 মাস ডিমের টা দিয়ে বাচ্চা তোলে। বাসা বানানো, ডিম তো দেওয়া এসব স্ত্রী কুমির একাই করে। মা কুমির বেশ কিছুদিন বাচ্চাদের লালন পালন করে, বাট পুরুষ কুমির শুধু আমার মতো গান গেতে গেতে ঘুরে বেড়ায় আর রোদ পোহায়। সুন্দরবন আর কুমির নিয়ে যেহেতু কথা বলছিলাম, একটা মজার স্টোরি শেয়ার করি। রিসেন্টলি আমি একটা নিউজ পেপারে একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে গ্রুপ অফ সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চার্স সুন্দরবনের কয়লা বেহালা খালে যায় কুমির নিয়ে কিছু রিসার্চ করার জন্য। তো তারা সেখানে দেখতে পারে যে একটা কুমির ঠিক কাদার উপরে বসে আছে, শুয়ে আছে, চোখ বন্ধ, রোদের মধ্যে, শীতকাল ছিল, লিটারালি সান ট্যান করছিল, বাট তার চোখ বন্ধ ছিল। তারা অনেকক্ষণ সেখানে ওয়েট করে কুমিরটা নড়ার জন্য, বাট কুমিরটা নড়ে নাই, চোখও খুলে নাই এবং বোঝাও যাচ্ছিল না সে নিঃশ্বাস নিচ্ছে নাকি না। এটা থেকে আমাদের টিম ভাবলো যে সে হয়তো মারা গিয়েছে। এটা ভেবে তারা আস্তে আস্তে ওর কাছে যাওয়া শুরু করলো, ওর পোস্টমর্টেম করবে। হোয়াট আ ফানি টিম। যাই হোক, ওই পোস্টমর্টেম যখনই করতে যাবে ফট করে কুমিরের চোখ খুলে গেছে। খুলে ওদেরকে দেখে লেজে একটা ঝাপটা মেরে সে পানিতে চলে গেল। লাকিলি পানিতে চলে গেল, তাদের দিকে আসে না। এইটা দেখে ওই টিম ভয়, দৌড় তার কেউ দিতে পারে না, হাঁটু কাদা, সেখানে লুটুপুটু খেয়ে পড়ে একটা বাজে অবস্থা। এনিওয়েজ, দ্যাট ওয়াজ আ হিলারিয়াস স্টোরি, ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। একটি গবেষণা মতে সুন্দরবনে কুমিরের সংখ্যা মাত্র 200। চাঁদপাই ও শরণখোলা এলাকায় সবচেয়ে বেশি কুমির দেখা যায়। নাও 70-80 দশকে সুন্দরবনে কুমিরের কিন্তু অনেক শিকার হতো, উইচ ওয়াজ এ বিগ প্রবলেম, যেটার কারণে কুমিরের নাম্বারস ধীরে ধীরে কমে আসে। ওয়ারাজ বর্তমানে ধীরে ধীরে সেটা আবার কিন্তু বাড়ছে, গবেষণা আমাদেরকে তাই বলছে। বাঘ যেমন ল্যান্ডের ইকোসিস্টেমটাকে বেসিক্যালি নিয়ন্ত্রণ করে, বিকজ দে আর অন টপ অফ দ্য ফুড চেইন, ঠিক পানিতেও কিন্তু কুমির এই কাজটাই করে। জলজ পরিবেশে রুগ্ন ও রাক্ষসে মাছ খেয়ে প্রতিবেশের ভারসাম্য ঠিক রাখছে এই কুমির। সুন্দরবনের এই কুমিরের একটি পূর্ণাঙ্গ নতুন রিসার্চ হওয়া দরকার বলে আমি মনে করি। 2014 সালে প্রথমবারের মতো জাপানে 430টি কুমিরের চামড়া রপ্তানি করে প্রায় $2 লাখ আয় করে বাংলাদেশ। 2014 থেকে 2019 সালের মধ্যে প্রায় 1507টি চামড়া আমরা এক্সপোর্ট করি। করোনা এই মহামারীর সময় বড় আকার একটা লস ফেস করে এই ইন্ডাস্ট্রিটা, ছোটখাটো ইন্ডাস্ট্রিটা আমাদের দেশে। সে সময় অনেক কুমির খাদ্য সংকটে এবং যত্নের অভাবে মারা যায় এবং বেশ কয়েক বছর ধরে কুমিরের চামড়া কিন্তু আমরা রপ্তানি করতে পারি না। ওই টাইমটাতে মালিকানায় আসে জটিলতা, এতিমের মতো পড়ে থাকে এই কুমিরগুলা। আপনাদেরকে এই হৃদয় বিদারক গল্পটি আমি বলছি। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এই রেপটাইল ফার্মিংটা খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি, এটা আমি বলবো একটা স্যাড স্টোরি। কেন? বিকজ থাইল্যান্ডকে যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই, তারা এই রেপটাইল ফার্মিং দিয়ে তাদের ইকোনমিতে কত বড় একটা কন্ট্রিবিউশন রেখেছে সেটা কিন্তু দেখতেই হবে। আমরা কিন্তু জিনিসটা রেপ্লিকেট করতে পারতাম এবং আমাদের নিজস্ব লাভ স্টোরি বানাতে পারতাম ফর ক্রোকোডাইল ফার্মিং। যাই হোক, লেটস গো ব্যাক টু দ্য গল্প, যেটা কথা বলছিলাম আপনাদেরকে আমি বলবো। মুশতাক আহমেদ নামে একজন ভদ্রলোক আর্লি 2000-এ তার এক ফ্রেন্ডকে নিয়ে চিন্তা করলো যে আমরা একটা রেপটাইল ফার্ম কেন দেই না, ক্রোকোডাইল ফার্মিং করবে। মানুষ তাকে তখন পাগল ভাবতো। যাই হোক, বাট হি ওয়াজ ভেরি ডিটারমাইন্ড যে সেটা করেই ছাড়বে। সে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে ফর পারমিশন। অনেক জটিলতার পরে সে পারমিশনটা পায় এবং 2005 সালে এর জার্নি স্টার্ট করে। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে মালয়েশিয়া থেকে প্রায় 75টি বয়স্ক কুমির ইম্পোর্ট করে নিয়ে আসে। মুশতাক আহমেদ তার সাহিত্যিক নাম তারপরে রাখেন মাইকেল কুমির ঠাকুর, কারণ তার ফার্মের নাম ছিল মুশতাক আহমেদ রেপটাইলস ফার্ম লিমিটেড। যাই হোক,
2018 সালে তার লেখা বই কুমির চাষী ডায়েরি প্রকাশিত হয়। কোভিড-19 মহামারীতে বাংলাদেশের হাসিনা সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার প্রতিক্রিয়ার সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি কার্টুন এবং শেয়ার করেন সেটি। তারপরে তাকে সহ 10 জনকে অভিযুক্ত করা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় তাদেরকে। এরপর 21 বার জামিন প্রত্যাখ্যানও করা হয়েছিল মুশতাক আহমেদের। 2021 সালে তিনি কারাগারেই মৃত্যুবরণ করেন আনফরচুনেটলি। এই খামার প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল কুমির চামড়া রপ্তানি করা, কিন্তু মুশতাক আহমেদ মারা যাওয়ার পরে তারা ওখানে এতিমের মতোই ছিল। সেই 75টি কুমির থেকে প্রায় 7টি কুমির সেই সময় মারা গেল। বেঁচে ছিল বাকি 69টার মতো, যার মধ্যে 13টি ছিল পুরুষ ও 54টি ছিল মেয়ে কুমির। ফার্মটি ময়মনসিংহ জেলার ভালুকাতে ছিল। এখানে কুমিরের প্রথম বংশবৃদ্ধি হয় 2006 সালে। জন্ম নেয় 3টি বাচ্চা। 2007 সালে বাচ্চার সংখ্যা গিয়ে দাঁড়ায় 41টি। একসময় সংখ্যা দাঁড়ায় 400রও কিছু বেশি। মোশতাক আহমেদ জানতেন এটি একটি লাভজনক প্রকল্প। রেপটাইল ফার্মস লিমিটেড নতুন ব্যবস্থাপনা পরিষদ ফার্মকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ কিন্তু নিয়েছে। বর্তমানে প্রায় 3000-এরও বেশি কুমির আছে। কোথায় ছিল 75, কোথায় 3000। হ্যাটস অফ, তাদেরকে তালি দিতে হবে। নতুন ব্যবস্থাপনা, দে আর অ্যাকচুয়ালি ডুইং গুড। 93টি কুমির নতুন শাবক জন্ম দেওয়ার জন্য প্রস্তুত আছে ওই ফার্মে। আরও 500 কুমিরের গা থেকে চামড়া ছাড়িয়ে তা প্রক্রিয়াজাত করে রপ্তানি করার মতো অবস্থাও কিন্তু রয়েছে। চামড়া উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কাজ খামারেই করা হয়। বছরে 1000 চামড়া রপ্তানি করার লক্ষ্য হাতে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। প্রতিটি চামড়ার মূল্য প্রায় $700। বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা চলছে তার কোনো প্রভাবই নাকি এই কুমিরের চামড়া বা অন্যান্য আনুষঙ্গিক জিনিস রপ্তানির ক্ষেত্রে পড়বে না, কারণ যারা এটা ক্রেতা তারা ইউজুয়ালি আপার ক্লাস বলা চলবে। বিকজ কুমিরের চামড়া দিয়ে সাধারণত আমরা দেখি ডিজাইনার ব্যাগস, ডিজাইনার ওয়ালেটস, যেগুলো অনেক দামে বিক্রি হয় এবং ওইটার কাস্টমারদের কাছে অনেক টাকা আছে। একটি কুমির শাবককে লালন পালন করে প্রাপ্তবয়স্ক হিসেবে গড়ে তোলার আনুমানিক খরচ প্রায় $250। একটি কুমির 3 বছরের মধ্যে চামড়া বিক্রির পর্যায়ে পৌঁছে যায় এবং প্রজনন সক্ষমতা অর্জন করতে এই প্রাণীর লেগে যায় প্রায় 10 বছর। না, 1 থেকে 3 বছর বয়স্ক কুমিরগুলোকে খাবার হিসেবে কি দেওয়া হয় জানেন? আমাদের মতোই মুরগি, গরু মাংসের কিমা ও ছোট মাছ। 3 বছর ও তার চেয়ে বেশি বয়স্ক কুমিরকে সপ্তাহে একবার এই খাবারটাই দেওয়া হয়, বিকজ তাদের যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের হজম ক্ষমতা কমে যায়, উইচ ইজ ওয়াই এই কিমা টিমা দেওয়া হয়। বলা হয়ে থাকে কুমিরের মাংস নাকি বেশ সুস্বাদু ও পুষ্টিকর, তাই বিশ্বের অনেক দেশে এর চাহিদাও প্রচুর। না, একটা কথা বলতে হবে, বাংলাদেশে যে কুমিরগুলো আমরা লালন পালন করছি তাদের কিন্তু শুধু চামড়াটাই আমরা এক্সপোর্ট করছি, বাট মাংসটা ওয়েস্ট হিসাবে চলে যাচ্ছে। না, ভাবার বিষয় হচ্ছে ক্যান উই ইউটিলাইজ দিস মিট অ্যান্ড ডু সামথিং অ্যাবাউট ইট, যাতে আমরা আরও কিছু টাকা আয় করতে পারি। অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, চায়না, আমেরিকা, এটার কিন্তু অনেক ডিম্যান্ড আছে। তারা এই মাংস খেয়ে থাকে এবং সেখানে প্রায় $30 থেকে $35 পার কিলো রেটে এই মাংস বিক্রি করা হয়। গভর্নমেন্ট যদি আমাদেরকে পারমিশনটা দিয়ে দিত তাহলে আমরা বছরে মনে হয় 5 থেকে 7 টন পর্যন্ত মাংস এক্সপোর্ট করতে পারতাম। 2017 সালে প্রকাশিত জাতিসংঘের পরিবেশ প্রকল্পের প্রতিবেদন মতে বিশ্বে প্রতি বছর 20 লাখেরও বেশি কেবলমাত্র কুমিরের চামড়ার বেচা কেনা হয়। চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম সহ বিশ্বের 40টি দেশে কুমিরের খামার রয়েছে। বাংলাদেশেও রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে, কারণ ইউরোপের সঙ্গে বাংলাদেশের বিশেষ আমদানি শুল্ক চুক্তি রয়েছে অ্যান্ড আমরা কিন্তু এটা একদমই ইউটিলাইজ করছি না। উই কুড হ্যাভ ডান দ্যাট অ্যান্ড আমাদের ইকোনমিতে একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু রাখতে পারে এই রেপটাইল ফার্মিং। একটা ইন্টারেস্টিং স্টোরিতে, একটা মজার স্টোরিতে চলে যায়। কয়েকদিন আগে পত্রিকায় একটি নিউজ পড়ে হাসতে হাসতে আমি তো প্রায় গড়াগড়ি খাচ্ছিলাম যে কুষ্টিয়ার গড়াই নদীতে নাকি একাধিক
কুমির দেখা গিয়েছে, তার অস্তিত্ব মিলেছে। এই নিউজ হওয়ার পরেই ওই নদীতে নাকি ভাসতে থাকা কুমির দেখেছে মানুষ, এবং আশেপাশে আর কেউ যাচ্ছিল না, নদীতে কেউ গোসল করছিল না, জেলেরা মাছ ধরছিল না। বাট এই কুমিরকে ধরার জন্য যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে যে নদীর পাশে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিল ছাগল এবং হাঁস অ্যাজ বেটস ফর দ্য কুমির, যাতে তারা এইটা খেয়ে পেট ভরে থাকুক কিন্তু মানুষকে না খাক। বাট সেই ছাগলের হাঁসগুলো এখনো আছে, তাই দেখা যাচ্ছে। ওয়ারেজ উল্টো চিত্র কি হয়েছে, ওখানে এখন সাইডে পুরো মেলা বসে গেছে, সবাই গিয়ে ঝালমুড়ি খায় দেখার জন্য কুমির কখন ভেসে আসবে। এখন আপনাদেরকে কিছু ফান ফ্যাক্টস জানাই। আমেরিকার ফ্লোরিডাতে সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্মস জিওলজিক্যাল পার্কে প্রায় 20 প্রজাতির কুমির রয়েছে। তার মধ্যে 816 কেজি ওজনের গোমেক নামের কুমিরটি আমেরিকায় ক্যাপটিভিটিতে থাকার মধ্যে সবচেয়ে বড় কুমির। এর দৈর্ঘ্য 17 ফুট। সেকেন্ডলি, অস্ট্রেলিয়ায় কিন্তু কুমির প্রাণী হিসেবে পোষা অ্যালাউড। Isn't that interesting? কারো ক্ষতি না করলেই হয়। তবে নর্দার্ন টেরিটরিতে স্বাদু বা লোনা পানির কুমির পোষার ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন হয়, এবং এটি 60 সেন্টিমিটার থেকে বেশি লম্বা হওয়া পর্যন্ত রাখা যাবে। কথায় বলে জলে কুমির, ডাঙায় বাঘ। স্বভাবতই প্রশ্ন উঠবে, কুমির কি গাছে চড়তে পারে? গবেষকরা দাবি করছেন কুমির গাছে ওঠায় রীতিমতো দক্ষ। অস্ট্রেলিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা বিভিন্ন প্রজাতির কুমিরের ওপর গবেষণা চালিয়েছেন টেনেসি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশেষ কিছু কুমির নাকি গাছে 30 ফুটেরও বেশি উপরে উঠতে পারবে। সাবধানে, কুমির থেকে পালাতে গাছে ওঠেন না, পরে বলবেন আমি নাকি আপনাদেরকে জানাইনি। যাই হোক, নেক্সট ফ্যাক্ট, প্রতি বছর 1000 মানুষ কুমিরের আঘাতে নিহত হন বা কুমিরের খাবারে পরিণত হন। আমি হাসছি, বাট ব্যাপারটা মোটেও ফানি না। পশ্চিম আফ্রিকার ডোয়ার্ফ কুমির পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির কুমির। ধীর, স্থির, নিশাচর ও ভীরু এই কুমির বাসস্থান পশ্চিম ও মধ্য আফ্রিকার গ্রীষ্মকালীয় নিচু ভূমিতে। আপনাদের প্রিয় আর লাস্ট ফান ফ্যাক্ট, আপনাদের প্রিয় অ্যাক্টর রণবীর কাপুর, তার নাকি সবচেয়ে ফেভারিট মাংস অ্যালিগেটর মিট। অদ্ভুত শোনালেও সত্যি, কুমিরেরা মাঝে মাঝে পাথর খায়। আরেকটা ফান ফ্যাক্ট দিচ্ছি আপনাদেরকে। বিজ্ঞানীদের মতে কুমিরের পাথর খাওয়ার পেছনে কিছু বিশেষ কারণ আছে। কুমিরের দাঁত শিকার ছিঁড়ে খাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু খাবার চিবিয়ে খাবার জন্য উপযুক্ত মোটেও নয়। এজন্য মাংস ছিঁড়ে পুরোপুরি গিলে ফেলে, সুতরাং মাংসের আস্ত টুকরা হজম করতে সমস্যা হয়। এই সমস্যা কাটাতেই কুমিরের ছোট ছোট পাথর খেয়ে থাকে। পাথর কুমিরের পেটের ভেতর গিজার্ড নামের বিশেষ অংশে জমা হয়। শক্ত খাবার বা মাংস ভাঙতে সাহায্য করে এসব পাথর। এটি এক ধরনের প্রাকৃতিক গ্রাইন্ডিং মেশিন হিসেবে কাজ করে। আপনাদেরকে এখন একটা ভালো মেসেজ দিই। অ্যাকচুয়ালি ভালো কিছু কাজ হচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল সোর্সেস বা IUCN 2015 সালে কুমিরকে বাংলাদেশে রেড লিস্টে বা বিপন্ন প্রাণী তালিকাভুক্ত করে ফেলে। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা GIZ, IUCN এবং বন বিভাগ যৌথভাবে এই গবেষণার কাজ করছে। এই গবেষণায় অস্ট্রেলিয়ার কুমির গবেষক ডক্টর সামারা ভিরা ও পল বেরি মূল গবেষকের ভূমিকা পালন করছেন। বন বিভাগ বলছে, সুন্দরবনের ভারসাম্য রক্ষার জন্য কুমির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণী, কিন্তু কুমিরের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছিল, যার কারণে 2000 সালে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল এলাকায় কুমিরের প্রজনন কেন্দ্র করা হয়। এখানে নিয়মিত কুমিরের প্রজনন করা হয়, কুমিরের বাচ্চা দেয়, যা বিভিন্ন সময় সুন্দরবনে রিলিজ করে দেওয়া হয়। এ পর্যন্ত করমজলে জন্ম নেওয়া 2 শতাধিক কুমির সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের কুমির কোথায় কিভাবে বিচরণ করে তা নিয়ে বিস্তারিত কোনো গবেষণা হয়নি, তাই 2024-এর শেষের দিকে তাদের গায়ে GPS ট্রান্সমিটার লাগানো হয়, যাতে তাদের মুভমেন্ট ট্র্যাক করা যায় এবং তাদের লাইফস্টাইলটাও বোঝা যায়, যেটা আগে কখনো হয়নি। বাংলাদেশে কুমির নিয়ে এভাবে গবেষণা এই প্রথম হচ্ছে, বাট আমি চাবো যে আরও বেশি হোক। এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া যেখানে বলেন কুমিরের কিন্তু অনেক চাহিদা, which is why বাংলাদেশ কিন্তু একটা ভালো প্রসপেক্ট হতে পারে ফর দ্যাট কাইন্ড অফ বিজনেস। আমরা যে আরও বড় করে তুলছি না কেন এখন ওই রেপটাইল ইন্ডাস্ট্রিটাকে, সেটা কিন্তু ভাবার বিষয়।
2 দিন পর নিউজ পেপারে দেখি অমুক টাকার কুমির, এই মানুষ টাকার কুমির। এইটা না করে আমরা কেন না কুমির দিয়ে টাকা বানাই, পুরো দেশটাতেই কুমিরের টাকা চলুক। আমরা দেখছি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনেকে গ্র্যাজুয়েট করে ছোট একটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু কুমিরের ব্যবসা শুরু করছে ইদানিং। আমি তাদেরকে স্যালুট জানাই, বিকজ আমাদের এটা ফিউচার খুবই আনসার্টেন, তারপরে তারা এই সাহসটা দেখাচ্ছে এবং নিচ্ছে। সো আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করে হয়তো আরও বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারি, এবং এটাই যাতে ফিউচারে হয় সেই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে ফ্রম যোগফল। যে এপিসোডটা ছিল অন কুমির। টেক কেয়ার। আমি নওয়াফ নাসির বলছি গুড বাই, হ্যাভ এ গুড ওয়ান।